এনজাইমের ক্রিয়ার প্রতিরোধকতা, অর্থাৎ আমরা প্রতিরোধকতা বলতে কি বোঝাবো? আমরা এনজাইমের ক্রিয়ার কি পড়বো? প্রতিরোধকতা। এনজাইমের ক্রিয়ার ইনহিবিটর। ইনহিবিটর কাকে বলবো? যে সমস্ত বস্তু এনজাইমের কাজে বাধা দেয় তাদেরকে বলি আমরা কি ইনহিবিটর। এবার প্রশ্ন হচ্ছে কি, ইনহিবিটরকে আমরা দু ভাগে ভাগ করব। একটা কি রিভার্সেবল ইনহিবিটর, আর একটা ইরিভার্সেবল ইনহিবিটর। রিভার্সিবল ইনহিবিটর মানে ভাবো যে কোনো প্রতিরোধক বস্তু এনজাইমের কাজে বাধা দিলে অনেক সময় মানে চিরতরে এনজাইমের কাজকে বন্ধ করতে পারে না। একটু পরে বুঝতে পারবে। কোনো একটা প্রতিরোধক বস্তু এনজাইমের কাজে বাধা দিলে চিরতরে এনজাইমের কাজকে বন্ধ করতে পারে না, হয়েছে? তাকে বলছি রিভার্সিবল ইনহিবিটর। মানে রিভার্সিবল মানে কি, সে কি করতে পারে, আবার ফিরে আসতে পারে। যেমন দেখো, তোমাকে একটা জিনিস বললে বুঝতে পারবে। ধরো একটা ইনহিবিটর, এটা সাবস্ট্রেট। অনেক সময় দেখা যাচ্ছে ইনহিবিটরের ঘনত্ব বেশি, হয়েছে? ইনহিবিটরের ঘনত্ব বেশি হলে এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হবে, তাহলে এনজাইম কাজ করতে পারবে না। যদি সাবস্ট্রেটের ঘনত্ব কোনোভাবে বাড়ানো যায়, তখন দেখবে কি সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ানো মানে লোক বল বেশি, তাহলে ইনহিবিটরটাকে তুলে দিবে, ওখান থেকে হাঁটি দিবে, হাঁটি দিয়ে কে ঢুকে যাবে? সাবস্ট্রেট ঢুকবে, এনজাইম তখন কার্যকারিতা ফিরে পাবে। বুঝতে পারছো? এগুলো লাগে না, একটু হালকা দিচ্ছি। এটাকে বলছি রিভার্সিবল, মানে এনজাইমটা কার্যকারিতা চিরতরে বন্ধ থাকে না বা বন্ধ রাখে না, হয়েছে? আর ইরিভার্সিবল মানে কি, কিছু ভারী ধাতু বা অন্য কিছু এনজাইমের অ্যালোস্টেরিক সাইড বা অন্য কোনো অ্যাক্টিভ সাইডে যুক্ত হয়ে গেলে এনজাইমের কার্যকারিতা চিরতরে বন্ধ হয়ে যায়। একেই বলছি কি ইরিভার্সিবল ইনহিবিটর। মানে কি, একে আমরা সুসাইডাল ইনহিবিটরও বলতে পারি। এনজাইম আত্মহত্যা করে নিল, আরে কাজ হয়নি তো, সারা জীবন বন্ধ। আত্মহত্যা মানে এটাই বোঝাচ্ছে তো যে এনজাইমটা কাজ করতে পারছে না, হয়েছে? না, আত্মহত্যা মানে কি, এনজাইম কাজটা করলে তো তারা জীবিত ভাববো, কাজটা চিরতরে বন্ধ, এই জন্য বলি, হয়েছে? ইরিভার্সিবলকে অনেক সময় সুসাইডাল ইনহিবিটরও বলা যায়, হয়েছে? এবার আমরা চলে আসি, এবার কি হয়েছে, রিভার্সিবল ইনহিবিটরের ভাগগুলো তোমাদের দেওয়া আছে সিলেবাস, কম্পিটিটিভ, নন কম্পিটিটিভ আর আনকম্পিটিটিভ, হয়েছে? আমরা তিনটা ছবি দেওয়া আছে। এটা প্রথমটা হচ্ছে কম্পিটিটিভ ইনহিবিটর, এটা নন কম্পিটিটিভ এই ছবিটা, আর এটা হচ্ছে আনকম্পিটিটিভ। মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনো। তো প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় ইনহিবিটর এবং সাবস্ট্রেট একই গঠন হওয়ার জন্য দুজনেই কি করবে, এনজাইমের অ্যাক্টিভ সাইডে যুক্ত হওয়া নিয়ে প্রতিযোগিতা করবে। যদি ইনহিবিটর যুক্ত হয়, এনজাইম ইনহিবিটর কমপ্লেক্স তৈরি হবে, বলে এনজাইমটা কার্যকারিতা হারাবে, প্রোডাক্ট তৈরি হবে না। একেই বলছি আমরা কি কম্পিটিটিভ ইনহিবিটর। কম্পিটিটিভ, কম্পিটিশন কার সঙ্গে হয় বলো না, এই আমার কম্পিটিশনের যোগ্যই নয়, মানে তোমার সঙ্গে তার কম্পিটিশন কখনো চলে না, এক দুরোল কম্পিটিশনের যোগ্য, হ্যাঁ কিনা? বোঝা যাচ্ছে না? জানি প্রায় কেন লেভেল, ব্রেনের লেভেল প্রায় সেম, এক হয়তো একটু বেশি সময় পড়ে ওই জন্য এক, দুই হয়তো একটু কম পড়ে, সেরকম ব্যাপারটা। একের সঙ্গে দুইয়ের কম্পিটিশন হয়, একের সঙ্গে শেষতম ছেলেটার কম্পিটিশন হয়? কখনো হয় না। প্রশ্ন সেরকম। আমরা বলতে চাইছি কি, যে কেন এর নাম কম্পিটিটিভ বললাম, প্রতিযোগিতামূলক বললাম? কারণ প্রতিযোগিতা হচ্ছে ইনহিবিটরের সঙ্গে সাবস্ট্রেটের, কিসের জন্য? ডিউ টু দেয়ার সেম সাইজ, হয়েছে? ইনহিবিটর আর সাবস্ট্রেট একই গঠনযুক্ত, এর ফলে দুজনে এনজাইমের অ্যাক্টিভ সাইডে যুক্ত হয়ে নিয়ে প্রতিযোগিতা করছে, এই জন্য এর নাম কি প্রতিযোগিতামূলক ইনহিবিটর। বোঝা গেছে না? যায়নি? আচ্ছা, তো তোমরা ক্রেবস সাইকেল যখন পড়বে, ওখানে রয়েছে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, বুঝতে পেরেছো? এটা নিটে একবার এসেছিল। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ বলে একটা এনজাইম আছে, ওই এনজাইমটা নর্মালি তোমরা যখন ক্রেবস সাইকেল পড়বে বুঝতে পারবে, ক্রেবস সাইকেলটা ঘটে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে ঘটে, বুঝতে পারছো? এই সাকসিনেট সমস্ত এনজাইম ম্যাট্রিক্সে থাকে, সমস্ত এনজাইম থাকে মাইটোকন্ড্রিয়ার ধাত্রে, কিন্তু সাকসিনেট ডিহাইড্রোজিনেজ থাকে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায়। এটা একটা ব্যতিক্রমী এনজাইম। 10টা এনজাইম আছে, 10টা স্টেপের রিঅ্যাকশন ক্রেবস সাইকেলে, প্রত্যেকটা এনজাইম মাইটোকন্ড্রিয়ার ধাত্রে থাকে, ধাত্র মানে ভেতরে, মানে মাইটোকন্ড্রিয়া তুমি এঁকেছো তো, এটা ধরো বহিঃপর্দা, এটা অন্তঃপর্দা, আর এটাকে ধাত্র বলি। সাকসিনেট ডিহাইড্রোজিনেজ থাকে অন্তঃপর্দায়। এই সাকসিনেট ডিহাইড্রোজিনেজের কাজে বাধা দেয় একজন আছে,
ক্রেবস সাইকেলের 9 নম্বর স্টেপ সাকসিনেট মানে ওই এনজাইম কাজ করে আর কি। ওর কাজে বাধা দেয় ম্যালোনেট বলে একটা এনজাইম। কিভাবে বাধা দেয়? এই যদি সাকসিনেট ডিহাইড্রোজিনেজ হয়, এই ম্যালোনেট কম্পিটিটিভ ইনহিবিশন করে বাধা দেয়। এটা এসেছিল একবার, আমার মেবি মনে হচ্ছে ওই 20 থেকে 23-এর মধ্যে একবার নিটে এসেছিল, যে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ যার কাজে বাধা দেয় ম্যালোনেট, এটা কোন ধরনের প্রতিরোধকতা? কম্পিটিটিভ। ঠিক আছে, এইবারে চলে আসছি যে সাকসিনেট ডিহাইড্রোজিনেজ আর ম্যালোনেটের আকার একই। এটা সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, এটা ভাবো ম্যালোনেট, হয়ে যায়, ছেড়ে দাও। এবারে বলছি নন কম্পিটিটিভ ইনহিবিশন। ভালো করে কথাটা শোনো। এনজাইম তার কাজে বাধা দিচ্ছে ম্যালোনেট। হ্যাঁ, এবারে প্রশ্ন বলছি কি, এইটা ভাবো যে সাবস্ট্রেটটা ভাবো সাকসিনেট, সরি এনজাইমটা ভাবো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। হ্যাঁ, ম্যালোনেটটা কি করছে? ম্যালোনেট মানে ভাবো ওই এনজাইম যে সাবস্ট্রেটের উপর কাজ করে, সেই সাবস্ট্রেটের মতো দেখতে কে? ম্যালোনেট। একটু ভুলে গেছিল, সেই সাবস্ট্রেটের মতো দেখতে কে? ম্যালোনেট। হয়েছে? এবারে চলে এসেছে, মানে ইনহিবিটরটাই ভাবো ম্যালোনেট। এবার আমরা বলতে চাইছি কি, নন কম্পিটিটিভ ইনহিবিশন। আচ্ছা, একটু অন্যভাবে ভাবো তো, এটা একটু অন্যভাবে বলছি, পড়া থেকে একটু বাইরে বেরিয়ে গিয়ে। ধরো একটা ক্লাসের 1তম মেয়ে, হয়েছে, একটা ক্লাসের শেষতম হ্যান্ডসাম ছেলে, হয়েছে না হয়নি? বুঝতে পারোনি আমার প্রশ্ন? এক রোল করে মেয়ে আর শেষতম হ্যান্ডসাম ছেলে, দুজনের মধ্যে একটু গন্ডগোল চলছে মনের, যে আমি ওকে ক্লাসের 1 নম্বর স্থানে বসতে দেব না। সে কি করবে? শেষতম ছেলেটা কিন্তু পড়াশোনা করে সাধারণত পড়াশোনা করে এক রোলকে হারাতে পারে না। অনেক সময় পারে, সেটা অ্যাক্সিডেন্টলি, কিন্তু নাহলে কিন্তু সাধারণত হারানো যায় না। দুজনের বৌদ্ধিক ক্ষমতা প্রায় একই নয়, যদি আমরা চেষ্টা করলে অনেক সময় হয়, হয়েছে। তাহলে সে কি এক রোল করতে পারবে? পারবে না, অ্যাক্টিভ সাইডে যেতে পারবে না। সে কি করবে? বলছে আমি ওইভাবে ওকে হারাবো না, ওকে মোটামুটি এক রোল করতে দেবো না। কি করছে? হ্যান্ডসাম ছেলে 1তম মেয়েটার সঙ্গে একটু প্রেমের অভিনয় করছে, মেয়েটা সেই অভিনয়ে পা দিয়ে দিয়েছে। ফলে কি হলো? মেয়েটা রিলেশন কার সঙ্গে আগে ছিল? বইয়ের সঙ্গে। বই থাকা মানে জীবন, এখন বই দেখলে অ্যালার্জি, এবং সে বইটা বন্ধ করে দিচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, সেই মেয়েটা কি এক রোল হবে? হবে না। সেরকম ব্যাপারটা বলতে চাইছি, এনজাইম আর সাবস্ট্রেট সাবস্ট্রেট আর ইনহিবিটর দুজন একই সাইজ না হওয়ার জন্য কি করে? ইনহিবিটরটা অ্যাক্টিভ সাইডে না যুক্ত হয়ে অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হয়। হয়েছে? অ্যালোস্টেরিক সাইডে মানে তার যে মনটাই দখল করে রেখেছিল বই, তার সঙ্গে সে যুক্ত হয়ে গেছে। যুক্ত হওয়ার জন্য কি হলো? অ্যাক্টিভ সাইড চেঞ্জ হয়ে গেল, বইয়ের প্রতি দেখলেই অ্যালার্জি। তাহলে সাবস্ট্রেট যুক্ত হতে পারবে না, ফলে এনজাইম কার্যকারিতা বন্ধ হয়ে গেল। অর্থাৎ বলতে চাইছি কি, যে ইনহিবিটর এবং সাবস্ট্রেট দুজন একই গঠন না হওয়ার জন্য ইনহিবিটরটি অ্যাক্টিভ সাইড বাদে অ্যালোস্টেরিক সাইডে যুক্ত হয়ে যায়, ফলে অ্যাক্টিভ সাইডের গঠন মধ্যে পরিবর্তন হয়, ফলে সাবস্ট্রেট যুক্ত হতে পারে না, নো প্রোডাক্ট, এনজাইমের কার্যকারিতা বন্ধ থাকে। একেই বলছি আমরা কি হলো নন কম্পিটিটিভ। কেন নন কম্পিটিটিভ বললাম? এখানে কোনো কম্পিটিশন হয়নি, হয়েছে না হয়নি? বোঝা যাচ্ছে না যায়নি? এবার চলে আসি আনকম্পিটিটিভ ইনহিবিশন। আনকম্পিটিটিভের ক্ষেত্রে বলতে চাইছি, এই ধরনের ইনহিবিশনের ক্ষেত্রে কি হচ্ছে? এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়ে গেছে, হয়েছে, আর ইনহিবিটর বলছে আমার একটু জায়গা দাও মাগো মন্দিরে বসি, নাকি একটা গান আছে না, একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। তাহলে কি হচ্ছে? কি করেছে? এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হয়েছে, তার সঙ্গে গিয়ে ইনহিবিটর যুক্ত হয়ে গেছে, হয়েছে না হয়নি? যুক্ত হয়ে যেতে কি হলো? এই ইনহিবিটর যত সময় না বেরোবে তত সময় অবধি কি হবে? এই ক্যাটালাইটিক গ্রুপ আর বাট্রেসিং কাজ করে গেছি, ক্যাটালাইটিক আর কাজ করবে না। অ্যাক্টিভ সাইডে যে ক্যাটালাইটিক গ্রুপ আছে কাজ করতে পারবে না, আর না কাজ করতে পারে কি হয়েছে? প্রোডাক্ট তৈরি হবে না। ইনহিবিটর বেরোলে তবেই প্রোডাক্ট তৈরি হবে, হয়েছে না হয়নি? তাহলে আনকম্পিটিটিভ কার সঙ্গে যুক্ত হচ্ছে? তাহলে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের সঙ্গে। বোঝা যাচ্ছে না যায়নি? এবারে এখানে কয়েকটা অঙ্ক টাইপের আছে, এটা তোমাদের লেভেলে নেই, হয়তো নিট লেভেলে অল্প স্বল্প ইম্পর্টেন্ট। যে কম্পিটিটিভ ইনহিবিশনের ক্ষেত্রে বলছে দেখো, কেএম বাড়বে ভিম্যাক্স সেম। আসবো, কেএম মানে হচ্ছে, মন দিয়ে শোনো, একটা এনজাইম ধরো, ভালো করে শোনো, এনজাইমের এটা হচ্ছে এনজাইমের অ্যাক্টিভিটি,
এটা এনজাইমের অ্যাকশন মানে এনজাইমের কার্যকারিতা আর কি, ই এ দিলাম এনজাইম অ্যাকশন। এটা হবো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হয়েছে। কোনো একটা এনজাইম ভাবো, ভেবে নাও 100 মলিকুলে মানে 100 সাবস্ট্রেট, শুনো ভালো করে নাহলে বুঝতে পারবে না, 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে তার সর্বোচ্চ কাজ হয়। একটা এনজাইমের প্রথম অবস্থায় বা এনজাইমের রিয়াকশনকে বলা হয়, মানে রাসায়নিক বিক্রিয়ার গতিকে বলা হয় ভেলোসিটি অফ রিয়াকশন, যাকে ভি দ্বারা সূচনা করা হয় বা ভি দ্বারা চিহ্নিত করা হয়। একটা এনজাইমের কার্যকারিতার হারকে বলছি কি, ভেলোসিটি অফ রিয়াকশন। প্রাথমিক অবস্থায় আমরা যখন ছুটি, ধরো কোনো জায়গায় ছুটবো, 1 মার সেট পর্যন্ত কিন্তু আমাদের ভেলোসিটি 0, তারপর ছোটা শুরু হবে, প্রথম দিকে ছোটাটা হালকা হবে, তারপরে ম্যাক্সিমাম মাঝখানে গিয়ে, তারপর দমটা না থাকার জন্য আস্তে আস্তে কমতে থাকবে, হ্যাঁ কিনা? তাহলে প্রশ্ন বলতে চাইছি একটা এনজাইমের এখানে দিয়েছি কি এই ভেলোসিটিটা, তাহলে প্রথম অবস্থায় v0, যখন সর্বোচ্চ কাজ হবে তখন তাকে বলছি কি বলো, ভি ম্যাক্স, ম্যাক্সিমাম, ভি নিচে ম্যাক্স, ম্যাক্স মানে ম্যাক্সিমাম কাজ, হ্যাঁ কিনা? এবারে আমাদের এখানে রিলেশন কি, সেখানে ছিল দমের সঙ্গে দৌড়ানোর রিলেশন, এখানে রিলেশন কি, এখানে রিলেশন হচ্ছে কি সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের রিলেশন। কথা বোঝার চেষ্টা করো। তাহলে 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি হয়, ভাবো ম্যাক্সিমাম এনজাইমটা কাজ করবে। তুমি ভেবে নাও না একটা সেলে 100টা এনজাইম আছে, তাহলে ওই 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এলে প্রত্যেকটা এনজাইম একটা একটা সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হবে। তাহলে 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ওই এনজাইমের ম্যাক্সিমাম কাজ হবে, যাকে বলছি ভি ম্যাক্স। হয়েছে না হয়নি? তাহলে হাফ ভি ম্যাক্স কত হবে? 50-এ। 50 সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে দেখি তো, বলছি স্যার হাফ কাজ হবে, তাহলে ওকে কি বলবো, হাফ ভি ম্যাক্স। আর ওই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটাকে বলবো আমরা কি, কে এম। তাহলে কে এম এর সংজ্ঞা কি বলবো তাহলে, কে এম ইজ দোজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন হোয়ার ভি ম্যাক্স ইজ হাফ। ভালো করে বোঝার চেষ্টা করো, কোনো এনজাইমের সেই সাবস্ট্রেট ঘনত্বকে কে এম বলবো, শুনো ভালো করে, কোনো এনজাইমের সেই সাবস্ট্রেট ঘনত্বকে কে এম বলবো যেখানে ভি ম্যাক্স অর্ধেক হবে। আমার বোঝার চেষ্টা করে আবার কথাটা কি, যে একটা এনজাইম ধরো ভাবো সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, আমি এমনি বলবো কোন একটা এনজাইমের নাম বলছি, সেই এনজাইমে 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে ভাবো ধরে নাও সর্বোচ্চ কাজ হয়েছে, তাহলে তার ভিম্যাক্স কত? 100। 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন সর্বোচ্চ কাজ। এবারে প্রশ্ন, ওই এনজাইমটা হাফ ভিম্যাক্স কত হবে? তাহলে 50 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, তাহলে 50 হবে কি অর্ধেক কাজ, তাহলে হাফ ভিম্যাক্স এর মান কত হবে বলো? 50। তাহলে ওই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা যেখানে ভিম্যাক্স অর্ধেক হচ্ছে তাকে কি বলবো, হাফ ভিম্যাক্স। আরে হাফ ভিম্যাক্স মানে অ্যাকচুয়াল 50 না, তার হাফ কাজ। কথাটা বোঝা যাচ্ছে? ভিম্যাক্স মানে সর্বোচ্চ কাজ, কোন সাবস্ট্রেটে হচ্ছে সেটা আমরা নরমাল বলছি, বোঝা যাচ্ছে না? জানি। তাহলে যে কেএম সেই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেখানে ভিম্যাক্স অর্ধেক হবে, বোঝা গেছে? আচ্ছা, এবার তোমাকে এইখান থেকে একটা প্রশ্ন বলছি, যে কোন একটা এনজাইম আছে, তোমাকে এইভাবে প্রশ্ন করছে যে কোন একটা এনজাইমের, আমি সাকসিনেট ডিহাইড্রোজিনেজের ভিম্যাক্স বলছিলাম কি যে 100 সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। এবার তুমি ভাবো যে কোন এনজাইমের কেএম ভ্যালু বাড়িয়েছে কোনো কারণে, নরমালের থেকে বেড়ে গেছে, তাহলে ওই এনজাইমের কাজের কি পরিবর্তন হবে? কাজটা বাড়বে না কমবে? ভালো করে বোঝার চেষ্টা করো। কোন এনজাইমের কেএম ভ্যালু বেড়ে গেছে, মানে নরমালে যা থাকার কথা, ধরো 50 থাকার, হ্যাঁ 50 থাকার কথা, সেখানে ধরো একটা এনজাইম একটা সুইটেবল ফ্যাক্টর ট্যাক্টর সব নরমাল আছে, সেখানে দেখা গেছে 50 সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে সেখানে সে অর্ধেক কাজ করতো, সেখানে দেখা গেল কি যে তার সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা অন্য ওই একই এনজাইম অন্য একটা মিডিয়ামে কাজ করতে দেখাচ্ছে, তার 60 সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে হাফ কাজ করেছে, হাফ ভিম্যাক্স দেখাচ্ছে। তখন বলবো কি, তাহলে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের রিলেশন এত ভালো নয়, হ্যাঁ কি না? কথাটা বোঝা যাচ্ছে না? জানি আমি যেখানে প্রশ্নটা হচ্ছে কি, যে আরো ভালো বুঝতে পারবে, ধরো আমি একটা কি না ঠিকাদার, আমি দোতলা বাড়ি তৈরি করি, ইন জেনারেলি আমি জানি 100টা লেবার লাগে, হয়েছে? তাহলে একতলা বাড়িতে ইন জেনারেলি ভাবো আর কি, আমি জানার দরকার নেই, বেশি লাগে, আমি ধরো ভেবে নাও যে 50টা লেবার লাগে, 50টা লেবার লাগে, তাহলে 50 হচ্ছে আমার হাফ ভিম্যাক্স। ধরো ভূমিকম্প এলাকা, দোতলার বেশি বাড়ি কেউ করে না, ম্যাক্সিমাম কি বলো, দোতলা। এবার প্রশ্ন, কোনো কারণে অঙ্কনের বাড়ি তৈরি করতে আমাকে দিয়েছি, আমি ঠিকাদার দিয়েছি, সব জিনিসপত্র হাতের কাছে সব দিয়ে দিয়েছি, দেখা গেল সেখানে হাজিরা লেগে গেছে বা লেবার লেগে গেছে 70টা। আমি তখন ওদেরকে বলছি, এই তোরা কাজ করছিলি না ঘুমাচ্ছিলি? কেন বলবো? হ্যাঁ 50টা লাগার কথা, সেখানে লাগলো কত? ইন জেনারেলি 90টা ঘরে করেছি আমি, 50টা লেবার লেগেছি, তোমার ঘরে এসে কত লাগলো? 70টা। তাহলে ওরা ঘুমিয়েছিল, কাজে ফাঁকি দিয়েছিল, তাহলে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটের রিলেশন তত ভালো নয়।
কথাটা বুঝতে পারছো? ওই জন্য তাহলে এখানে এটাই বলতে চাইছি যে কোনো এনজাইমের কেম ভ্যালু যদি বাড়ে, নর্মাল একটা আছে তার থেকে বেড়ে যাওয়া মানে ওই এনজাইমের কার্যকারিতা কমে গেছে। কি লেবারের পরিমাণ বেড়েছে ওখানে একতলায়, এখানে কি বলছি লেবার ভালো করে কাজ করেন, ফাঁকি দিয়েছে, 8 ঘন্টার জায়গায় 3 ঘন্টা কাজ করছে বা 5 ঘন্টা কাজ করছে। বোঝা যাচ্ছে না যায়নি? এটাই বলতে চাইছি, বোঝা গেছে? তাহলে কোন এনজাইমের ভিম্যাক্স কেম ভ্যালু বাড়া মানে তার কি হচ্ছে, কার্যকারিতা কমে গেছে। কেম ভ্যালু যদি কমে, ধরো 50টা লেবার হয়ে যাওয়ার কথা, তোমার বাড়ি থেকে 40টাই কাজ করে দিচ্ছে, তাহলে তার এনজাইমের কার্যকারিতা বেড়েছে। হয়েছে না হয়নি? লেবারগুলো ভালো করে কাজ করছে, মন দিয়ে কাজ করছে, হয়েছে? এইবারে চলে আসছি, এইখানে বলতে চাইছি কি যে কম্পিটিটিভের ক্ষেত্রে বলছে কেম ভিম্যাক্স সেম হবে। কেম ভিম্যাক্স সেম হবে মানে কি গ্রাফে বোঝানো যায়, তোমাকে আমি নর্মাল লজিকটা দিয়ে এই দুটো বুঝিয়ে দেবো। কি লজিক? কথাটা শোনো, সরি, কেম বাড়বে ভিম্যাক্স সেম হবে, কথাটা বোঝার চেষ্টা করো। আচ্ছা, কেম বাড়বে মানে কি? এই ইনহিবিটর যখন এখানে যুক্ত হয়ে গেছে, এখানে ভাবো ওই একই এনজাইম ভাবো 50-এ তার হাফ কাজ হওয়ার কথা, তুমি কি 50-এ ওই কাজ হবে? ওই সাবস্ট্রেটটাকে হাঁটাতে গেলে তোমাকে, সরি, এই ইনহিবিটরকে হাঁটাতে গেলে তোমাকে অনেক বেশি ঘনত্বের সাবস্ট্রেট লাগবে। বুঝতে পারোনি মনে হয়? তোমাকে বলেছিলাম এখানে সাবস্ট্রেট ইনহিবিটর একই ঘনত্ব হয়, আরে একই দেখতে, কোনো কারণে ইনহিবিটরের ঘনত্ব বেশি থাকার জন্য ইনহিবিটর এসে যুক্ত হয়ে গেছে, এনজাইমের কাজটা বন্ধ হয়ে গেছে। তাহলে তুমি এখানে এনজাইমের কাজটা চালু করতে গেলে তোমাকে কি করতে হবে? আবার সাবস্ট্রেটের ঘনত্বকে বাড়াতে হবে, ঘনত্বকে বাড়িয়ে ওকে হাঁটাতে হচ্ছে, হাঁটিয়ে তারপর যুক্ত হবে। তাহলে এখানে কি ওই নর্মাল সাবস্ট্রেট 50-এ কাজ হবে, নর্মাল কাজ, তাহলে তোমাকে বেশি সাবস্ট্রেট লাগছে, হ্যাঁ কি না? তাহলে কেম ভ্যালু বাড়ছে। ভিম্যাক্সেম, ভিম্যাক্সেম কেন? এটা এনজাইম সর্বোচ্চ যা কাজ করে তার থেকে তো বেশি করতে পারবেন ওই ভিম্যাক্সেম। এটা লাগবে না তোমাদের লজিকে, তবু মনে রাখো, তবে নিটের ক্ষেত্রে লাগতে পারে। কি বলছি তাহলে? ধরো কোন ধরনের ইনহিবিশনের ক্ষেত্রে কেম বেড়ে যাবে, ভিম্যাক্স সেম হবে। কেম বেড়ে যাবে মানে সাবস্ট্রেটকে অনেক বেশি লাগবে এই ইনহিবিটরকে হাঁটাতে গেলে, নর্মালি আমার এত সাবস্ট্রেট লাগবে না। কথাটা বুঝতে পারছো না পারেন? কথাটা এবারে ভাবো, একটা আমি ঠিকাদার, আমার অঙ্কনের বাড়িটা তৈরি করতে আমার 10 লাখ টাকা খরচা হয়েছে, আর বাকিদের বাড়ি তৈরি করতে সেই 50টা করে লেবার লাগছে, বেশি মোটামুটি এরকম খরচ হচ্ছে। আমি আর একটা ঠিকা ধরেছি, সেখানে কি মাটিটা বেশি ভরাট করতে হচ্ছে, বাকি হয়েছে অন্য কেউ বাধা দিচ্ছিল, পার্টিকে টাকা দিতে হয়েছে কিছু, তাহলে আমার টাকা বেশি লাগবে, ওই বাধাটাকে আগে সরাতে হচ্ছে। এইটা ভাবো সব থেকে ভালো হবে, পার্টির অন্য কোনো অপোজিট পার্টি বাধা দিয়েছে, লোক পার্টি, তাদেরকে শান্ত করতে কিছু টাকা লাগছে, তাহলে ওখানে দেখা যাচ্ছে যে স্নেহার বাড়িটা তৈরি করতে যা আমার খরচ একটু বেশি পড়েছে। কেন? ওই যে ইনহিবিটর ছিল তাকে সরাইতে হচ্ছে, হওয়ার পরে তাহলে টাকাটা লাগছে তো সরাইতে গেলে, তাহলে তাকে সরিয়ে টাকাটা ভাবো কে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ভেবে নাও না, টাকাটা বেশি লাগছে তাই তাকে সরিয়েছি, সরিয়ে কি করেছি, তারপর বাড়িটা করেছি। সেরকম এখানে কি করতে হবে তোমাকে, সাবস্ট্রেটটা বেশি লাগবে, সাবস্ট্রেটের ঘনত্ব না বাড়ালে নর্মালি যদি থাকে তাহলে কিন্তু ইনহিবিটরকে সরাতে পারবে না, ওখানে ঘনত্ব বাড়িয়ে ইনহিবিটরকে সরাতে হয়েছে, হ্যাঁ কি না? সরিয়ে তারপর সাবস্ট্রেটটা যোগ হয়েছে, ওই জন্য এখানে কেম বেশি লাগবে। আর ভিম্যাক্স তো সেই সেম হবে, আমার 100টা ইঞ্জিন, তুমি সাবস্ট্রেট এখন 500 দাও না, আমার 100টাই তো কাজ হবে, প্রোডাক্টটা 100টাই হবে। বোঝা যাচ্ছে না যায়নি? এত লাগবে না, এগুলো অনেক উপরের। আর এটা বুঝিয়ে দিচ্ছি, তারপর বন্ধ করে দেবো। আর একটা কি নন কম্পিটিটিভ কি বলছি দেখো, কেম আনচেঞ্জ, ভিম্যাক্স কমে যাবে। কেম আনচেঞ্জ কেন? আরে বাবা, নন কম্পিটিটিভে কি হয়েছে আগে কনসেপ্টটা দেখো। এখানে দেখো ইনহিবিটরটা অ্যালোস্টেরিক সাইডের সঙ্গে যুক্ত হয়ে এনজাইমের কার্যকারিতাকে বন্ধ করেছে। তুমি এবারে সাবস্ট্রেটের ঘনত্ব তোমার বাড়িলে কোনো কাজ হবে? তুমি বাড়াও না, যত বড় বাড়াও, এটা নাই ঠিক হলে এ যত সময় নেই সরবে, তুমি তত সময় পর্যন্ত সাবস্ট্রেট ঘনত্ব তুমি বাড়ি যাও না, 50-এর জায়গায় 1000 করে দাও, করলেও তোমার কিছুই হবে না। এখানে বলা আছে দেখো কেম আনচেঞ্জ, মানে কেম মানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াও কমায় ওর উপর কোনো গুরুত্ব থাকবে না, তোমার সবসময় ভিম্যাক্স কমে যাবে, কারণ এইটা যত সময় নেই সরবে তোমার এনজাইমের কার্যকারিতা এমনি কমে কমে যাবে। বোঝা যাচ্ছে না যায়নি? এইভাবে মনে রেখে দাও দুটো। এইবারে আর দুটো শর্ট প্রশ্ন আছে, সেটা পড়ি। এবারে আমরা পড়বো কি নর্মালি শর্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আইসো এনজাইম, প্রো এনজাইম, অ্যান্টি এনজাইম, তিনটা টার্ম পড়লে হয়ে যাবে। আইসো এনজাইম, প্রো এনজাইম,
প্রোটা কনসেপ্ট দিয়ে দিয়েছি আগে। আর কি অ্যান্টি এনজাইম। তোমরা জানো কিছু এনজাইম রয়েছে যারা এনজাইমের কাজে বাধা দেয়, তাকে বলি অ্যান্টি এনজাইম। মার বিরোধী আন্টি, এখানে অ্যান্টি মানে এনজাইম বিরোধী, অ্যান্টি এনজাইম। সবসময় মার বিরোধী আন্টি হয় না। তো প্রশ্ন হচ্ছে কি, এবারে অ্যান্টি এনজাইম যেমন আমাদের কোনো জীবাণু আক্রমণ করলে, যেমন কৃমি জাতীয় কোনো বস্তু যখন আমাদের দেহে আক্রমণ করে, তখন কি হয় বলতো, তাদের দেহের অ্যান্টি এনজাইম আমাদের এনজাইমের কাজে বাধা দেয়। এই জন্য কি হয় গো, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, মানে উদর ঘরের অস্বস্তিকর অবস্থা, ঘন ঘন ঠাকুর ঘরের দিকে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। কথাটা বুঝতেছে? ঠাকুর ঘর মানে বুঝলাম বাথরুম। তো প্রশ্ন এটা গেছে, এটা হচ্ছে কি অ্যান্টি এনজাইম। প্রো এনজাইম কাকে বলে? প্রো 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 মানে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমাদেরকে বলেছিলাম না, একটু আগে কনসেপ্ট দিয়েছিলাম। হ্যাঁ, এটা ধরো পেপটিক সেল, এ কি ক্ষরণ করছে? পেপসিনোজেন। পেপসিনোজেন, পেপসিনোজেন। এই পেপসিনোজেনটা কি ইনঅ্যাক্টিভ ফর্ম অক্সেন্টিক সেল থেকে, বলেছিলাম অক্সেন্টিক সেল। এটা অক্সেন্টিক সেল থেকে কি হয়েছে, এই সেল ক্ষরণ হয়েছে, ওর সঙ্গে মিশে গেছে, ওটা হয়ে গেছে পেপসিনে। পেপসিন মানে এক সক্রিয় এনজাইম। তাহলে এই এনজাইমটার আগের অবস্থা কি ছিল? পেপসিনোজেন। এই নিষ্ক্রিয় অবস্থাকে বলছে প্রো এনজাইম। প্রো এটা এনজাইম। হয়েছে না হয়নি? একটা এনজাইম যে প্রাথমিক বস্তু থেকে তৈরি হয়, বা প্রাথমিকভাবে যে বস্তু থেকে তৈরি হয়, ইনঅ্যাক্টিভ বস্তু থেকে, তাকে বলছে প্রো এনজাইম। ট্রিপসিন তৈরি হয়, তাকে ট্রিপসিন যেটা, তার প্রো এনজাইম হচ্ছে ট্রিপসিনোজেন। হয়েছে? এরকম আছে। এইবারে এন্টারোকাইনেজ বলে একটা, ছেড়ে দাও, লাগবে না। এবার চলে আসে আইসো এনজাইম। আইসো এনজাইম কাকে বলবো? কিছু এনজাইম আছে যাদের কাজ একই, বুঝতে পেরেছ? কিছু এনজাইম আছে যাদের ফাংশন একই, স্ট্রাকচার আলাদা। স্ট্রাকচার আলাদা, তাদের কাজ একই, গঠন আলাদা, তাদের বলছে আইসো এনজাইম। আইসো এনজাইম কি হবে দেখো, ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ এলডিএইচ, তার 5টা আইসো এনজাইম আছে। কি কি? এলডিএইচ 1 2 3 4 5, সব এলডিএইচ। হয়েছে? এর 5টা আইসো এনজাইম আছে, এলডিএইচ 1 2 3 4 5, এলডিএইচ 1 এলডিএইচ 2 এলডিএইচ 3 এলডিএইচ 4 এলডিএইচ 5, প্রত্যেকের কাজ একই, গঠন আলাদা। হয়েছে? আরেকটা মনে রাখবে, অ্যালকোহলিক ডিহাইড্রোজেনেজ, তার সম্ভবত মনে হয় 16টা আইসো এনজাইম আছে। হয়েছে? একই, এর 5টা। হয়েছে? এই পর্যন্ত আমাদের এনজাইমের ক্লাস ছিল। আরেকটা ছিল এনজাইমের ক্লাসিফিকেশন, যেটা আজকে করাবো না। ক্লাসিফিকেশনে এনজাইমকে 6 ভাগে ভাগ করা হয়েছে। যেটা 6 ভাগে ভাগ করা হয়েছে, যেটা কার ক্লাসিফিকেশন অনুসারে? IUBMB, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ BMB, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি অনুসারে এনজাইমকে 6টা ভাগে ভাগ করছে, যেটা আমরা পরে পড়ব। একবার 2020 সালে সম্ভবত এসছিল, বিএসসি নার্সিং এসছিল, যে এই সংস্থাটার নাম দিয়ে দিচ্ছে IUBMB অনুসারে এনজাইমকে কটা ভাগে ভাগ করা যায়? 6 7 8 9, তাহলে কি হবে? 6টা ভাগ। পরের ডেটে আমরা এই ভাগগুলো সম্বন্ধে একটু পড়ে নেব। থ্যাংক ইউ।